সবাইকে আদাব। আজকে আমাদের ওয়েবিনারটি আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের ওয়েবিনারে গেস্ট হিসেবে আছেন ফেরদৌসারা আপু। তিনি ভার্জিনিয়ার কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ড অফার লেটার পেয়েছেন এবং তার বিষয় অলরেডি কমপ্লিট, এবং তিনি আজকে তার উচ্চশিক্ষার যাত্রা সম্পর্কে আমাদের জানাবেন। আমরা তাকে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম আপু। ওকে, থ্যাংক ইউ আমাকে প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমার মতো যারা আছেন তারা এখান থেকে আশা করছি উপকৃত হবেন। আম, আপনার এই উচ্চশিক্ষার যাত্রাটা শুরুর গল্পটা যদি আপনি আমাদের বলতেন, যে কিভাবে আপনার চিন্তা ভাবনা শুরু এবং তারপর কিভাবে আগালেন। আচ্ছা, শুরু আসলে ছোটবেলা থেকেই ছিল যে বাইরে পড়তে যাব, কিন্তু ভার্সিটিতে ওঠার পরে পড়াশোনায় আর মনোযোগ না দেওয়ার কারণে সিজিপিএ এর এই দশা। তো লাস্টের দিকে এসে মনে হয়েছে যে হয়তো আমার দ্বারা হবে না। তো তারপরেও একটু ঘাটাঘাটি করলাম, একটু কথা বললাম কয়েকজনের সাথে। তো বললো যে এখনো সুযোগ শেষ হয়ে যায়নি, মানে ততদিনে আমার অনার্স কমপ্লিট হয়ে গিয়েছিল, আর অনার্সের সিজিপিএ তো আর চেঞ্জ করার মতো সুযোগ ছিল না। তখন সবাই বললো মাস্টার্সটা একটু ভালো করে করতে, মাস্টার্সের সিজিপিএটা একটু ভালো রাখতে, কিছু রিসার্চের কাজ করতে, পেপার যাতে পাবলিশড হয়, তারপর আইএলটিএস জিআরই ভালো স্কোর করার জন্য, যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায় সেটা করার জন্য, মানে বাকি দিক থেকে প্রোফাইলটাকে রিচ করতে বলেছিল। যে একদিক দিয়ে যেহেতু ল্যাকিংস হয়ে গেছে, বাকি জায়গাগুলোতে যেন আমি মানে কোনোভাবেই যেন আমাকে পিছনে না ফেলা যায়। তো সেখান থেকেই পরে আবার মোটিভেটেড হয়ে ব্যাক করলাম যে ঠিক আছে আমি বাইরেই পড়তে যাব। দেন 1 মাসের প্রিপারেশন আইএলটিএস দিলাম, 2 মাসের প্রিপারেশনে জিআরই দিলাম। তো আইএলটিএসটা ভালো করতে পারলেও জিআরইটা খারাপ করার কারণে তখন আবার মানে মনোবল ভেঙে গেছিল। তো তারপরও চেষ্টা করেছিলাম। আমি প্রথমে ফল 23-এ চেষ্টা করেছিলাম। ফল 23-এ আমি আহ 3টা ভার্সিটিতে ওয়েটিং লিস্টে ছিলাম, কিন্তু আলটিমেটলি আমার ফল 23-এ হয়নি। স্প্রিং এও অ্যাপ্লাই করেছিলাম, স্প্রিং এও আমার হয়নি। তো পরে ফল 24-এ লাস্ট অ্যাপ্লাই করালা যে এবারই লাস্ট অ্যাটেম্পট, কারণ আইএলটিএস এর মেয়াদ শেষ হয়ে যাবে, সেকেন্ড বার আর আইএলটিএস দেওয়ার মতো ধৈর্য বা টাকা পয়সারও ব্যাপার আছে, এতবার অ্যাপ্লাই করা, পরীক্ষা দেওয়া, অনেক টাকা পয়সা লাগে। তো পরে ফল 24-এ সবকিছু আবার ভালো মতো গুছায়, ভালো মতো রিসার্চ করে আবার অ্যাপ্লাই করলাম। তারপর এবার আল্লাহর রহমতে 3টা ফুল ফান্ডেড অফার লেটার এখন পর্যন্ত আসছে আমার। এখনো আরো 3টা ভার্সিটি থেকে ডিসিশন আসা বাকি। তো এই তো। আচ্ছা, আহ, এই জিআরই বা আইএলটিএস প্রিপারেশনের সময়টাতে, মানে আপনি 2 মাসের আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলেন বলছিলেন, মানে এই সময়টাতে আপনি কি কি গাইডলাইন ফলো করেছিলেন সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি আমি আইএলটিএস এর জন্য টার্গেট আইএলটিএস এ অনলাইন কোচিং করেছিলাম, প্লাস ইউটিউবেও আমি অনেক ভিডিও দেখতাম, বিশেষ করে ইটু আইএলটিএস, তারপর ফার্স্ট ট্র্যাক আইএলটিএস। এই দুইটা চ্যানেল আমি খুব বেশি ফলো করতাম। আর আমার মনে হচ্ছে রাইটিং এর জন্য আইএলটিএস আপ চ্যানেলটা বেস্ট। এই 3টা ইউটিউব চ্যানেল আমাকে খুব হেল্প করেছে। আর টার্গেট আইএলটিএস এ যে মেন্টরদের কাছে ক্লাস করেছিলাম, ওনারাও বেশ ভালো ছিলেন। তো ওনাদের গাইডলাইন প্লাস ইউটিউবের গাইডলাইন সব মিলিয়ে 1 মাসে আমার আহ, ভালো একটা স্কোর এসেছিল। আর জিআরই এর জন্য আমি গ্রেড ম্যাটের 2 মান্থ স্টাডি প্ল্যানটা ফলো করেছিলাম, যদিও আমার ভালো মতো মানে সময় দেওয়া হয়নি। আমার টার্গেট ছিল আমি কোয়ান্টে স্কোর তুলবো। তো যার কারণে ভার্বালে একটু কম প্র্যাকটিস করা হয়ে গেছিল, ভার্বালে খারাপ করলাম, ভার্বালে খারাপ করার কারণে এই এভারেজ একটা স্কোর চলে আসে। আচ্ছা, যখন আপনি তারপর ইউনিভার্সিটি আবেদনের প্রসেসটা শুরু করলেন, আপনার স্টেটমেন্ট অফ পারপাস অবশ্যই এটা লিখতে হয়েছিল। জি সেই জি। স্টেটমেন্ট অফ পারপাস লেখার ক্ষেত্রে আপনি কি কি বিষয় ফলো করেছিলেন। আমি রিসার্চ এক্সপিরিয়েন্সটা আর রিসার্চ ইন্টারেস্টটা, এই দুইটা জিনিস খুব বেশি হাইলাইট করে লিখেছিলাম। বিকজ ছোটবেলার কাহিনী বলেন, তারপরে একাডেমিক এক্সপিরিয়েন্স বলেন, এসব সবাই লিখে। এসব দিয়ে এসওপি ফিল আপ না করে, যদি আপনার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনি কি কি কাজ করেছেন, আপনার কি কি দক্ষতা আছে, কেন আপনাকে ওই পার্টিকুলার প্রোগ্রামে তারা ভর্তির জন্য যোগ্য বলে মনে করে, এই জিনিসগুলো যদি আপনি গুছিয়ে হাইলাইট করে তুলে ধরতে পারেন এই অ্যাডমিশন কমিটির কাছে, আর মনে হয় ওইটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে।
একটা স্ট্রং যেহেতু এসওপি খুবই দরকার। যেহেতু আপনি রিসার্চ ইন্টারেস্টটাকে হাইলাইট করেছেন, সেহেতু আপনি কি আহ, মানে মানে কোনো প্রফেসরদের নাম, মানে যখন আপনি আবেদন করতেন তখন কি এসএপি লেখার সময় প্রফেসরদের নাম ইনক্লুড করতেন বা তাদের রিসার্চের সাথে নিজের রিসার্চটা রিলেট করে বলতেন, এরকম কোনো কিছু কি? জি, আমি হচ্ছে ভার্সিটিতে গাইডলাইন থাকে যে এসওপি কিভাবে লিখতে হবে। তো যেখানে বলা থাকতো যে এসওপি তে মেনশন করতে হবে প্রফেসরদের নাম, সেখানে প্রফেসরদের নাম মেনশন করে তাদের কাজের সাথে হচ্ছে অ্যালাইন করতাম, মানে যাদের কাজের সাথে অ্যালাইন হতো তাদেরই নাম আসলে দিতাম। কারণ দেখা গিয়েছে যখন আমি ভার্সিটি মানে শর্ট লিস্ট করেছিলাম, অনেক ভার্সিটি আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমার লিস্ট থেকে, যার মানে মেইন রিজন ছিল যে আমি কোনো প্রফেসরের সাথে অ্যালাইন করতে পারিনি এই কারণে। তো এটা খুব মানে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আপনার প্রিভিয়াস রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে আপনি কারেন্ট যাকে অ্যাপ্রোচ করবেন বা সেন্ট্রালি যদি অ্যাপ্লাই করেন, প্রফেসরদের সাথে আপনার কাজ অ্যালাইন হচ্ছে কিনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওরা ফিল্ড চেঞ্জ করাটাকে একসেপ্ট করে। সাপোজ আপনি ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে ইনঅর্গানিকে যেতেই পারেন, সেক্ষেত্রে আপনার মোটিভেশনটা একটু স্ট্রংলি তাদেরকে হচ্ছে শো করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। তো ওইটা থেকে হচ্ছে বেটার হয় আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডে যদি হচ্ছে তাকে ভালো মতো করে অ্যাপ্রোচ করতে পারেন যে আমার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, তোমার এই ফিল্ডের লোক লাগবে, অ্যালাইন করে আমার ইন্টারেস্ট, তো আমি হচ্ছে এই ল্যাবে কাজ করার জন্য উপযুক্ত বা এই প্রোগ্রামের জন্য হচ্ছে আমি উপযুক্ত। আর কানাডাতে আমার হচ্ছে প্রফেসর ম্যানেজ করা লেগেছিল। কানাডাটা হচ্ছে আপনার মানে ফার্স্টে সেন্ট্রালি অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে ওখান থেকে আমাকে সিলেক্ট করে দিয়েছিল যে কোন প্রফেসরের আন্ডারে হচ্ছে মানে আমাকে দিবে। মানে তখনও শিওর ছিল না, আমাকে জাস্ট হচ্ছে ইন্টারভিউ এর জন্য হচ্ছে দিয়েছিল। তারপর প্রফেসরের সাথে 2 বার ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে হচ্ছে প্রফেসর আমাকে প্রথমে মাস্টার্স অফার করেছিলেন, তারপর 3 সপ্তাহ পরে উনি আমাকে পিএইচডি অফার লেটার দেন। তো এর মধ্যে ইউএস এর ভিসা হয়ে গিয়েছিল, তো যার কারণে পরে কানাডাটা হচ্ছে রিজেক্ট করেছিলাম। আচ্ছা, আহ, আপনি তাহলে কানাডার ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেছেন, মানে আপনার জি, কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কানাডা ইউনিভার্সিটি আবেদন প্রসিডিউরটা ইউএসএ থেকে কিরকম ডিফারেন্ট? পুরোটাই ডিফারেন্ট, কারণ কানাডায় হচ্ছে আপনার ফান্ডিংটা আসেই হচ্ছে প্রফেসরের হাতে। তো আপনার প্রফেসর ম্যানেজ করেই অ্যাপ্লাই করতে হবে। আমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম কনকর্ডিয়াতে, ওইখানে শুধুমাত্র আমার সাবজেক্টিং আর হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে থাকতে পারে, আই ডোন্ট রিমেম্বার ক্লিয়ারলি, বাট আমার ডিপার্টমেন্টে হচ্ছে কনকর্ডিয়াতে প্রসিডিওরটা এরকম ছিল যে আগে সেন্ট্রালি অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে এই অ্যাডমিশন কমিটি থেকে আমার জন্য প্রফেসর সিলেক্ট করে দিবে, তার কাছে ইন্টারভিউ দেয়া, তারপর সে যদি আমাকে ফান্ড দিতে রাজি হয়, দেন আমাকে হচ্ছে ভার্সিটি থেকে অফার লেটার দেয়া হবে। আর বাকি যেগুলো আছে শুধুমাত্র ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হয় না, আর বাকি সবগুলোতেই হচ্ছে প্রফেসর ম্যানেজের মাধ্যমেই আগাতে হবে, যেটা ইউএসএ তে লাগে না, কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট লাগে না, কেমিস্ট্রিতে সেন্ট্রাল প্রসিডিওরে আগালেই হচ্ছে হয়। হ্যাঁ, আরেকটা বিষয় আমার জানা ছিল যে ইন্টারভিউটা যেটা দিয়েছিলেন ওই ইন্টারভিউটাতে প্রফেসর আপনাকে কি কি জিজ্ঞাসা করেছিল? উনি আমাকে কিছুই জিজ্ঞেস করেনি, এইটার মতো সহজ ইন্টারভিউ আমি আর দেইনি। আমি ফল 23-এও ইন্টারভিউ দিয়েছিলাম, 24-এও আমি হচ্ছে মিশিগান টেক ইউনিভার্সিটিতে হচ্ছে ইন্টারভিউ দিয়েছিলাম। তো আমার প্রিভিয়াস মানে ইন্টারভিউয়ার সাথে এই ইন্টারভিউর কোনো মানে রিলেশনই ছিল না, মানে উনি আমাকে কিছুই জিজ্ঞেস করেনি, উনি জাস্ট মানে গল্প করেছেন, নিজের রিসার্চ প্রজেক্ট সম্পর্কে হচ্ছে কথা বলেছেন, আমার আমার কাছে কিছুই জানতে চাননি। আধা ঘন্টার কনভারসেশন ছিল, উনি নিজের প্রজেক্ট সম্পর্কে বলেছেন, ভার্সিটি সম্পর্কে বলেছেন, ভার্সিটি থেকে ডিগ্রি পাওয়ার পরে আমার কি কি জব অপরচুনিটিস আছে, তারপর ওনারা আমাকে কি কি ধরনের ফান্ডিং দিতে পারবে, এসব। আচ্ছা। হ্যাঁ, আমরা যেটা জানি যে ইউএসএ তে সাধারণত কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে ভালো স্কোর থাকলে মোটামুটি মোটামুটি স্কোর থাকলেই আর প্রফেসর ম্যানেজ করা লাগে না, মোটামুটি একটা প্রোফাইল থাকলে। এই বিষয়টা যদি একটু এলাবোরেট করে বলতেন। কেমিস্ট্রিতে পুরোটাই হচ্ছে সেন্ট্রাল প্রসিডিওর। আপনার যদি ধরেন মানে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে মানে অবশ্যই থাকতে হবে অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্টের চেয়ে একটু বেশি হন মানে তখন আপনার হচ্ছে চান্সটা বেড়ে যায়। কারণ ইউএসএ তে হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের জন্য সিজিপিএ 3 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে আপনি 3 পেলেই আপনাকে যে অফার লেটার দিবে তা কিন্তু না।
অনেকে আছে 3.8 নিয়েও হচ্ছে রিজেকশন খাচ্ছে, অনেকে আছে 3 নিয়েও হচ্ছে হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণটাই হচ্ছে লাকের উপরে। আর আপনি কতটুকু হচ্ছে আপনার সিজিপিএ খারাপ হলেও আপনি বাকি দিক থেকে কতটুকু স্ট্রং এটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। কারণ ইউএসএ তে এটা পুরো একটা হলিস্টিক প্রসেস। ইউএসএ তে শুধুমাত্র সিজিপিএ বা শুধুমাত্র আইএলটিএস এর স্কোর বা শুধুমাত্র পেপারের উপর হচ্ছে ডিপেন্ড করে না। ওরা ফুল স্টুডেন্টের পটেনশিয়ালটা দেখে যে সামহাউ হয়তো সে আন্ডারগ্র্যাডে খারাপ করে ফেলেছে, বাট রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো ধরেন মাস্টার্স সিজিপিএ যদি থাকে, ওটা যদি ভালো হয়, তারপর হচ্ছে এই স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো এগুলো যদি ভালো হয়, যদি পেপার থাকে, তখন তারা হচ্ছে ওটাকে মানে গুরুত্ব দেবে। অবশ্যই সিজিপিএ ম্যাটার্স। সিজিপিএ যত ভালো থাকবে তত হচ্ছে মানে আপনার মনে হবে যে না আপনি পিছিয়ে নাই, কিন্তু সিজিপিএ যখন খারাপ হবে তখন আপনাকে হচ্ছে লেগে থাকতে হবে। কারণ সিজিপিএ যাদের কম থাকে তাদেরকে খুব খুব সাফার করতে হয়। সিজিপিএ কম যারা, তারা যে অফার লেটার পায় না তা না, কিন্তু তাদের পাওয়ার জার্নিটা অন্যান্যদের চেয়ে একটু কঠিন হয়, মানে যাদের সিজিপিএ ভালো তাদের চেয়ে একটু কঠিন হয়। আন- তাহলে একটা বিষয় যেটা মানে আমরা অনেক সময় দেখি যে মানে অনেকের সিজিবি তো লো থাকে আসলে, তো হুম হুম। এদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আপনাদের সিজিপিএ যেহেতু লো হয়ে গিয়েছে, এখানে তো আপনি আর কোনো চেঞ্জেস আনতে পারবেন না। বেটার হয় হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো এগুলো হচ্ছে ভালো স্কোর তোলা, মিনিমাম রিকোয়ারমেন্ট না, ভালো স্কোর তোলা। প্লাস হচ্ছে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারেন। টিচিং এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে খুব ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যদি কোনো স্কুল কলেজে হচ্ছে টিচিং প্রফেশনে ঢোকা যায় অ্যাপ্লিকেশনের আগে, সেটা খুব ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর রিসার্চ পেপার, রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে খুব ভালো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যেহেতু সিজিপিএ কম, বাকি দিক থেকে আপনার প্রোফাইলটাকে আপনাকে এনরিচ করতে হবে। এর সাথে সাথে স্ট্রং এসওপি, স্ট্রং এলওআর তো অবশ্যই। কারণ অনেকে দেখা যাবে যে সিজিপিএ ভালো, টেস্টের স্কোর ভালো, কিন্তু একটা এসওপি তারা গুছিয়ে লিখতে পারে না বলে হচ্ছে অ্যাডমিশনটা অনেক সময় হয় না। আচ্ছা, এসওপির স্টার্টিং নিয়ে মানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কিরকম কিভাবে শুরু করব, মানে লেখার স্টার্টিং পয়েন্টটা বা স্টার্টিং প্যারাগ্রাফে আমি কি লিখতে পারি, এই বিষয়ে আপনার গাইডলাইন কি থাকবে ক্যান্ডিডেটদের প্রতি? আচ্ছা, এই বিষয়ে হচ্ছে ধরেন আপনি যদি কোনো মানে একটা গল্প আপনাকে লিখতে হবে। এখানে এসওপি হচ্ছে একটা মানে স্টোরি টেলিং এর মতো, যে আপনি কত সুন্দর করে স্টোরি বলে হচ্ছে আহ, আপনার গ্র্যাড কমিটিকে হচ্ছে কনভিন্স করছেন। তো স্টার্টিংটা ধরেন যদি এমন হয় যে আমি ছোটবেলায় কম্পিউটার গেম খেলতাম, সেখান থেকে আমার সিএসসি এর প্রতি ইন্টারেস্ট এসেছে, এরকম আকাশ কুসুম যেন না হয়। যেমন আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টে হচ্ছে 2টা বা 3টা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম। আমি সেখান থেকে হচ্ছে অ্যালাইন করে আমার এসওপিটা স্টার্ট করেছিলাম। যে আমি যখন আন্ডারগ্র্যাডে ছিলাম, আমি এরকম সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, তাদের সেমিনারে অ্যাটেন্ড করে তাদের রিসার্চ দেখে আহ, আমার হচ্ছে নিজের মধ্যে এরকম হায়ার স্টাডিজ এর এই স্পৃহা জন্মায়। সেখান থেকে হচ্ছে পরে আস্তে আস্তে রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ ইন্টারেস্ট, তারপরে নিজের টিচিং এক্সপিরিয়েন্স এসব দিয়ে মানে এসওপিটা পরে কনক্লুড করি। স্টার্টিংটা করেছিলাম যে মানে কোনো বাস্তবসম্মত কোনো কথা বলে, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য। আর ছোটবেলার গল্প হচ্ছে না লেখাটাই বেটার। চাইল্ডহুড স্টোরিটা হচ্ছে আহ বাদ দিতে হবে। কারণ চাইল্ডহুড স্টোরি কোনোভাবেই এখানে হায়ার স্টাডিজ এ কোনো ইম্প্যাক্ট ফেলবে না। ওই যে বললাম যে আপনি ছোটবেলায় কম্পিউটার গেম খেলতেন তাই বলে যে হচ্ছে সিএসসি তে পড়ছেন, এরকম আকাশ কুসুম আসলে লিখা যাবে না। হ্যাঁ, বিষয়টা এরকমই আসলে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছিলেন যে যদি একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো। তো সেক্ষেত্রে জি কি জি। আপনার কি নিজের কোনো টিচিং এক্সপিরিয়েন্স ছিল মানে এর মধ্যে? আম, আমি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার 4 বছর যাবত জড়িত ছিলাম। তো আমি ওইটাই আসলে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে শো করেছিলাম। আচ্ছা, টিচিং এক্সপিরিয়েন্সটা কি আপনি এসওপিতে ইনক্লুড করেছিলেন নাকি অন্য কোনো এক্সট্রা ডকুমেন্টে? না, এটা হচ্ছে ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। যে ভার্সিটি গুলোতে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপলোড করার, আলাদা আপলোড করার হচ্ছে সুযোগ ছিল না, সেগুলোতে আমি এসওপি তে ইনক্লুড করেছিলাম। আর যেগুলোতে হচ্ছে ছিল, সেগুলোতে আমি হচ্ছে ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিচিং এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট এনে হচ্ছে আলাদাভাবে আপলোড করেছিলাম। এটা ভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে দেখতে হবে। ওকে।
যেসব ইউনিভার্সিটিতে আপনি টিচিং এক্সপেরিয়েন্স এর কথাটা এসওপি তে উল্লেখ করেছিলেন, সেটা আপনি হুম। কিভাবে উল্লেখ করেছিলেন বা একজন মানুষ কিভাবে উল্লেখ করতে পারে? এসওপিতে আপনার হচ্ছে যখন রিসার্চ ইন্টারেস্ট লেখা শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে ওখানে জাস্ট ছোট্ট করে আমি ২-৩ লাইনেই লিখেছিলাম যে আমার টিচিং এক্সপেরিয়েন্স আছে। আমি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদেরকে হচ্ছে কেমিস্ট্রি পড়াতাম। আ ওদেরকে গাইড করতাম। মানে হাবিজাবি যা হচ্ছে ২-৩ লাইনে লিখা যায় আরকি, যে ওদেরকে আমি মডেল টেস্ট নিতাম, খাতা দেখতাম, খাতা গ্রেড করতাম। ওদেরকে আমি কেমিস্ট্রির বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে গড়ে দিয়েছিলাম। এই। আচ্ছা। অনেক সময় যখন আমরা এলওআর নিতে যাই, মানে আমাদের টিচারদের থেকে ওনারা একটা ড্রাফট চান যে তুমি একটা ড্রাফট হুম, লিখে দাও, সেটাকে আমি এলওআর এ কনভার্ট করব, নিজে এটাতে আমি কাজ করব। সেক্ষেত্রে কি আপনারও কি ড্রাফট দিতে হয়েছিল নাকি প্রফেসররা নিজেরাই জি। লিখেছে ফুল? আহ, আচ্ছা। আমার একজন প্রফেসর হচ্ছে নিজে লিখে দিয়েছিলেন। আহ, আর বাকি ২ জনের তো আমার নিজেরই হচ্ছে ড্রাফট করে দিতে হয়েছিল। আচ্ছা, ওই এলওআর ড্রাফটটা কিভাবে লিখেছিলেন এই সম্পর্কে যদি কিছু বলতেন। জি। আমি হচ্ছে একটা এলওআর নিয়েছিলাম আমার রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে। তো উনার এলওআর আমি পুরোটাই হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছিলাম, যে ও আমার আন্ডারে হচ্ছে এরকম এই প্রজেক্টটা হচ্ছে কাজ করেছে, ওর কাজ খুবই ভালো, এরকম দিয়ে হচ্ছে একটা এলওআর রেডি করেছিলাম। আর আরেকজন প্রফেসর উনি ছিলেন আমার কোর্স ইনস্ট্রাক্টর। তো উনার কোর্সে আমার মানে পারফরমেন্স ভালো ছিল, তো আমি ওইটা ওখানে হচ্ছে হাইলাইট করেছিলাম। প্লাস হচ্ছে ওই এলওয়ার্ডটাই আমি হচ্ছে আমার এই টিচিং এক্সপিরিয়েন্সটাও হচ্ছে মানে হাইলাইট করিয়েছিলাম, যে উনি জানে যে আমি এভাবে এরকম টিচিং এর সাথে জড়িত, তো এটা আমার জন্য একটা ভালো, কজ কেমিস্ট্রিতে তো হচ্ছে ফান্ডিং হিসেবে টিএ তে হচ্ছে দেয়া হয়। তো প্রিভিয়াস টিচার টিচিং এক্সপিরিয়েন্স থাকার কারণে টিএ আমার জন্য হচ্ছে হ্যান্ডেল করা বেটার হবে, কারণ আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। এরকম একটা এলওআর রেডি করেছিলাম। আর আমার একজন প্রফেসর উনি নিজের মতোই করে দিয়েছিলেন, তো ওনারটা আমি বলতে পারছি না উনি ওখানে কি দিয়েছিলেন। ওকে। আমি একটু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের স্পিকারের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারবো আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আবার চলে আসতেছি আপনার কাছে। আপু, আপনি না এই যখন ফুল ফান্ডে আবেদন করলেন, করার পরে ঠিক কতদিন লেগেছিল যে আপনার রিভিউ হয়ে প্রথম রিভিউটা আসতে? প্রথমে আমি হচ্ছে ২টা রিজেকশন খেয়েছিলাম হাই র্যাঙ্কের ভার্সিটিতে ক্যালিফোর্নিয়া থেকে। এরপর থার্ড আমার মিশিগান টেক ইউনিভার্সিটি থেকে হচ্ছে ইন্টারভিউ কল এসেছিল। তো ওখানে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল, বাট ইন্টারভিউ দেওয়ার ১ সপ্তাহ পরে হচ্ছে ওরা আমাকে রিজেক্ট করে। তো এরপর হচ্ছে ওই সেম উইকেই আমি মঙ্গলবার রিজেকশন পেয়েছিলাম, শুক্রবার হচ্ছে আমি পরে আমার এই ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা পাই। ওই একই দিনে আমি কানাডা থেকেও হচ্ছে এই কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকেও আপনার ইন্টারভিউ কল পাই, যে আমাকে হচ্ছে সেন্ট্রালি সিলেক্ট করা হয়েছে। প্রফেসর সমস্ত ডিটেলস আমাকে দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে প্রফেসরের সাথে যোগাযোগ করে একটা ইন্টারভিউ দিতে। তো আই গেস ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যেই হচ্ছে আমি এই ডিসিশন গুলা হচ্ছে পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, একটা অনুভূতি জানতে চাচ্ছিলাম, যদি আপনার অসুবিধা না হয়। আহ, এটা অবশ্য আমারও একটা অভিজ্ঞতা আছে এরকম, যে একটা ইন্টারভিউ দিলাম একটা ইউনিভার্সিটিতে এবং খুব ভালো হয়েছে ইন্টারভিউটা, কিন্তু তারপরে কয়েকদিন পর রিজেকশন লেটার আসলো। মানে জি। তখন আসলে কিরকম অনুভূতি আপনার হয়েছিল? মানে তখন আসলে খুবই খারাপ লাগ মানে খুবই খারাপ লেগেছিল, যে কারণ আমি ফল ২৩-এও এরকম ৩টা ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি, রিজেকশন হয়েছিল। তো ওগুলোও ভালো হয়েছিল। তো ফল ২৪-এও একই ঘটনা রিপিট হওয়ার কারণে আমি লিটারেলি মানে আমার মনোবল ভেঙে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে আমার হয়তো ফল ২৪-এও হবে না। আমি তখন আপনার এই বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে, তারপরে প্রাইভেট ব্যাংক গুলোতে হচ্ছে আমার সিভি ড্রপ করা স্টার্ট করে দিয়েছিলাম, যে আর এই হায়ার স্টাডিজ এর পিছনে হচ্ছে থাকবো না, যেহেতু হচ্ছে না আহ, থাকবো না। আবার ২ বছর একটু ব্রেক নিই, তার একটু প্রোফাইলটা এনরিচ করি, তারপরে আবার অ্যাপ্লাই করবো। তো এর মধ্যেই হচ্ছে এই একটা অফার লেটার চলে আসে। তো সেটা আমি আসলে অফার লেটারটা দেখেও বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার অফার লেটার আসলেও আসছে। ওরা যখন আমাকে ফাইনাল I-20 পাঠাইলো, তারপর হচ্ছে আমি বিশ্বাস করছি যে না, এখন এখন তাহলে আমার অ্যাডমিশন কনফার্ম। আচ্ছা। আহ
আরেকটা বিষয় একটু কথা বলতে যাচ্ছিলাম যে আপনার পাবলিকেশনে আমি দেখলাম যে আপনি একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছেন। জি, আহ, জি। আহ, এই বিষয়টা কিছুটা ইনফরমেশন কম আমাদের কাছে, মানে আমাদের ক্যান্ডিডেটদের কাছে। তাদের অনেক প্রশ্ন জি, থাকে যে কিভাবে পাবলিকেশন করব, কিভাবে কনফারেন্স অ্যাটেন্ড করব। এই বিষয়ে যদি আপনার কোনো গাইডলাইন থাকে। জি, আমি হচ্ছে আপনার বিসিএসআইআর থেকে হচ্ছে একজন সায়েন্টিফিক অফিসারের আন্ডারে হচ্ছে আমার রিসার্চটা করেছিলাম। তো ওই আমি বিসিএসআইআর এর যে কংগ্রেস ছিল, প্রতি বছর হচ্ছে বিসিএসআইআর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়। তো আমি ওই সুপারভাইজার হচ্ছে আমাকে বলল যে তুমি একটা রিসার্চ প্রপোজ সরি এটাকে প্রপোজাল বলে না, কি যেন বলে, আমি টার্মটা ভুলে গিয়েছি। তো উনি আমাকে বললো যে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সাবমিট করো। তো আমি হচ্ছে আমার কাজের উপরে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করলাম, করার পরে হচ্ছে তারা আমাকে একসেপ্ট করলো। দেন আমি হচ্ছে আমার কাজের উপরে হচ্ছে ওখানে 7 মিনিটের একটা ওরাল প্রেজেন্টেশন দিয়েছিলাম। পরে ওইটা বিসিএসআইআর এর কংগ্রেসে হচ্ছে ওটা মানে পাবলিশ হয়েছিল আমার অ্যাবস্ট্রাক্টটা। আচ্ছা, আরেকটা পাবলিকেশন আপনার সাবমিটেড আছে, সেটা কি জি, ফুল জি। পেপার? জি, সেটা ফুল পেপার, আমি ফার্স্ট অথর। আচ্ছা। আম, আপনি মেইনলি কোন ব্রাঞ্চ থেকে রিসার্চ করেছেন? এটা কি ফিজিক্যাল না অর্গানিক না ইনঅর্গানিক? ইনঅর্গানিক। আচ্ছা। আহ, ঠিক। আপনার শুরুটা কি ওই আপনার যার কথা বললেন যে আপনাকে যে গাইড করেছে তার সাথেই শুরু, নাকি ডিপার্টমেন্টে শুরু জি, জি। তারপরে? না, না, আচ্ছা, তার সাথেই শুরু। মানে উনার আন্ডারে হচ্ছে আমার এক সিনিয়র আপু প্লাস আমার ফ্রেন্ডরাও হচ্ছে থিসিস করেছিলেন। আমার সিনিয়র আপু হচ্ছে রিসার্চ ফেলো ছিলেন ওনার আন্ডারে। তো ওনাদেরকে বলে হচ্ছে পরে আমি ওনার আন্ডারেই হচ্ছে কাজ করলাম। আচ্ছা। কিছু কোশ্চেন আসছে আমাদের কমেন্ট বক্সে, একটু সেদিকে মুভ করতে জি, জি। যাচ্ছিলাম। আম, আহ, তারান্নুম মুনতাহা সে বলতে চাচ্ছে যে সে আইএলটিএস প্রিপারেশন সম্পর্কে জানতে চায়, আর আপনাকে ইন্টারভিউতে প্রফেসর কি কি জিজ্ঞাসা করেছিল এবং ইন্টারভিউর জন্য কোনো স্লাইড তৈরি করতে হয়েছিল কিনা। জি, আইএলটিএস প্রিপারেশন নিয়ে হচ্ছে আপনার যদি বেসিক ভালো থাকে, বেসিক বলতে ধরেন ভোকাবুলারি এবং গ্রামার যদি আপনার ভালো থাকে এবং আপনি যদি লিখতে পারেন, লাইক কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি ভালো করে লিখতে পারেন, তাহলে খুব বেশি একটা অসুবিধা হওয়ার কথা না। প্রতিদিন 4টা মডিউলই প্র্যাকটিস করে আপনার আগাতে হবে। ধরেন আপনি আজকে একটা কেমিস্ট্রি থেকে একটা টেস্ট দিলেন, যে ভুলগুলো আপনার হয়েছে সেই ভুলগুলোর উপরও হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এমন না শুধু প্র্যাকটিস করেই যেতে হবে। প্র্যাকটিস করার পরে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো নিয়েও হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। দেখা গিয়েছে আমার ডেইলি 4 ঘন্টা যেত হচ্ছে এই 4টা মডিউলের প্রিপারেশনে, আর বাকি 3-4 ঘন্টা সময় আমি দিতাম যে আমি কোথায় কি ভুলটা করেছি, কেন হয়েছে, আমি কেন এটা হচ্ছে ধরতে পারিনি, কেন এটা আমার হয়নি, ওটার উপরে কাজ করতে হবে। আর আমি হচ্ছে যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করতাম আমি সেগুলো মেনশন করেছি, আরেকবার মেনশন করছি, আমি রাইটিং এর জন্য আইএলস আপ ফলো করেছিলাম। আর বাকিগুলোর জন্য ই2 আইএলস এবং ফাস্ট ট্র্যাক আইএলস, এই 2টা চ্যানেল হচ্ছে আমি ফলো করেছিলাম। তার আর আরেকটা। ইন্টারভিউ। আচ্ছা। জি, জি। হ্যাঁ, যে ইন্টারভিউ সম্পর্কে আপনি বলুন। জি, আর ইন্টারভিউ হচ্ছে আমার সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যদি বলি, আমার একটা ইন্টারভিউতে আমাকে হচ্ছে পড়াশোনা রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করেছিল। অর্গানিক একটা রিয়াকশন লিখতে দিয়ে ওটার মেকানিজম লিখতে দিয়েছিল। এরকম হয় না, এটা রেয়ার। আর বাকি যে 5টা ইন্টারভিউ আমি দিয়েছিলাম, আমার কোনো স্লাইড রেডি করতে হয়নি, মানে দেখাতে হয়নি। যদিও আমি হচ্ছে রেডি করে রেখেছিলাম আমার কংগ্রেসের যে প্রেজেন্টেশনটা ছিল, আমি ওটাই আসলে রেখেছিলাম যে যদি ইন কেস তারা দেখতে চান দেখাই দিব। তো মেইনলি হচ্ছে তারা কথা বলে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে, আপনার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে, আপনার ফিউচার গোল নিয়ে, এবং তাদের হচ্ছে রিসার্চ প্রজেক্ট গুলো নিয়ে। এবং তারা আসলে চায় যে আপনি মানে উনাদের রিসার্চ প্রজেক্ট দেখে উনাদেরকে কিছু কোয়েশ্চেন করেন, তাহলে উনারা হচ্ছে মানে বুঝে যে না আপনি একটু প্রিপেয়ার্ড হয়ে এসেছেন, আপনার ইন্টারেস্ট আছে। আচ্ছা। নেক্সট যে কমেন্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে লো সিজিপিএ কেন্দ্রিক, যে লো সিজিপিএর সাথে 3 বা 4টা পেপার যদি থাকে তাহলে সে মাস্টার্স স্কিপ করে পিএইচডি অফার লেটার পাবে কিনা। কোশ্চেনটি হ্যাঁ, করেছে এমডি মঞ্জুরুল। আচ্ছা, আপনি হ্যাঁ, বলুন। পাওয়া যেতে পারে। কারণ পিএইচডি তে অফার, মানে সরি, পিএইচডি তে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে পিএসসি রেজাল্ট মানে হলেই চলে। মাস্টার্স হচ্ছে ওরা
কাউন্ট করে না। আপনার থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি রিসার্চ প্রোফাইল স্ট্রং থাকে, বাকি টেস্ট স্কোর গুলো যদি ভালো থাকে, স্ট্রং এসওপি, স্ট্রং এলওআর থাকে, সেক্ষেত্রে হচ্ছে চান্সেস আছে, নেই যে বলবো না, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। রিজেকশন আসবেই, আপনার দরকার একটা অফার লেটার। 9টা রিজেকশন আসুক, একটা অফার লেটার আসুক, কিন্তু ওই 9টা রিজেকশনকে হচ্ছে মানে কাটিয়ে ওঠার মনোবল আপনার মধ্যে থাকতে হবে, যে না, যাই হয়ে যাক না কেন আমি এখানে লেগে থাকবো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, একজন কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এমডি ওমর ফারুক, সে জানতে চাচ্ছে সে এখন কেমিস্ট্রি চতুর্থ বর্ষে আছে, সে কিভাবে এখন থেকে প্রিপারেশন নেবে। আচ্ছা, উনার যদি হচ্ছে সিজিপিএ ভালো থাকে দেন ওকে, আপাতত সিজিপিএ তেই মনোযোগটা দেয়া হোক ভালো করে। এন্ড ইন দ্য মিন টাইম যদি হচ্ছে জিআরই বা আইএলস, আইএলস এর জন্য আসলে অত ভোকাবুলারি দরকার হয় না, জিআরই জন্যই লাগে। তো যদি জিআরই দিতে চান তাহলে এখন থেকে ভার্বালের প্রিপারেশনটা শুরু করতে পারেন। আর রিসার্চ প্রোফাইলটা ইনক্রিজ করার জন্য ডিপার্টমেন্টে বা হচ্ছে যদি এরকম বাহিরের কোনো অর্গানাইজেশন, যেমন ধরেন বিসিএসআইআর বা হচ্ছে রেড গ্রিন, এসব অর্গানাইজেশন থেকে যদি হচ্ছে রিসার্চ করে নিজের রিসার্চ প্রোফাইলটা স্ট্রং করতে পারেন, এই 3টা কাজ আপনি এখন করতে পারেন। বিশেষ মনোযোগটা দিতে হবে সিজিপিএ তে, সিজিপিএ এর বাইরে কোনো কথা নেই। আম, কামরুল হাসান সে কোশ্চেন করেছে, আপু কি সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলেন আর মেল করেছেন প্রফেসরকে। ইউএসএ তে আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলাম, আর কানাডাতে হচ্ছে আমি প্রফেসর মেইল করেছিলাম। আচ্ছা, আর নেক্সট যে কমেন্টটা আছে সেটা হচ্ছে এমডি রানা। সে বলতে যাচ্ছে যে আপনি যে রিসার্চ করেছিলেন বিসিএস এর একজন অফিসারের আন্ডারে, ওটা কিভাবে ম্যানেজ করেছিলেন। ওই যে ওখানে রিসার্চ ফেলো ছিলেন আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র আপু, প্লাস আমার 3জন ক্লাসমেট হচ্ছে ওনার আন্ডারে থিসিস করতেন। তো ওখান থেকে ওদের রেফারেন্সে ওই অফিসার, আমার সুপারভাইজারের সাথে যোগাযোগ হয়, তারপর ওনার আন্ডারে আমি কাজ করি। নেক্সট আপনার কমেন্টে এখানে চলে যাচ্ছে। নেটওয়ার্কিংটা হচ্ছে আচ্ছা। খুব খুব দরকার, কারণ আপনার সিনিয়ররাই আপনাকে এখানে হেল্প করতে পারবে। এই জার্নিটাতে আপনার সিনিয়রদের হেল্প খুবই খুবই দরকার। আচ্ছা, আর নেক্সট যে কমেন্টটা আসছে এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশনের কথাবার্তা, যে ডাব্লিউএস লাগে কিনা, বা ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন লাগলে পরে আহ, কোথা থেকে ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন করবে, ডাব্লিউএস নাকি স্পার্টান। আচ্ছা, ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন হচ্ছে আমি যে ভার্সিটি গুলো সিলেক্ট করেছিলাম ওভাবে দেখেই করেছিলাম, যাতে আমার ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন করতে না হয়। এন্ড যতদূর আমি জানি কেমিস্ট্রিতে খুব কম ভার্সিটিই আছে যারা ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন চায়। যদি আপনার ডিপার্টমেন্ট, আপনার ইন্টেন্ডেড ভার্সিটি যদি হচ্ছে ইভালুয়েশন চায়, ম্যান্ডেটরি যদি হয়, তাহলে আমার মতে ডাব্লিউএস করাটাই বেটার। তারান্নুম মুনতাহা আগে হচ্ছে আপনাকে আইএলটিএস নিয়ে জিজ্ঞাসা করেছিল, সে আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং সে জানতে চাচ্ছে আপনি ভোকাবুলারির জন্য কোনো বই বা অন্য কোনো পদ্ধতি ফলো করেছিলেন কিনা। জি, আইএলটিএস এর ভোকাবুলারি আমি পড়েছিলাম হচ্ছে জীবন আহমেদের একটা ভোকাবুলারি বই আছে, আমি ওনার বইটা ফলো করেছিলাম। আর জিআরই এর জন্য ভোকাবুলারি আমি গ্রেগ ম্যাটের ওই 900 ওয়ার্ড লিস্টটাই হচ্ছে পড়েছিলাম। ওকে, আমরা আমাদের হাতে শাশ্বত সৈকত থেকে একটা কমেন্ট আছে যেটা হচ্ছে, should I elaborate all my research project that I did during my undergrad on my SOP, or is it better to write down the specific project of my undergrad on which I want to work on my PhD? আচ্ছা, যেটা আপনার হচ্ছে প্রফেসরের সাথে অ্যালাইন করে সেটা নিয়ে হচ্ছে ইলাবোরেটলি কথা বলা ভালো, বাকিগুলো জাস্ট হচ্ছে মেনশন করা যে আপনার এই ফিল্ডেও দক্ষতা আছে। আচ্ছা, নেক্সট কমেন্টটা কিছুটা এরকম যে সেন্ট্রালি অ্যাপ্লাই করা ভালো না মেল করা ভালো লো সিজিপিএতে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। আপনার সাবজেক্ট যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে অবশ্যই আপনাকে প্রফেসর মেল করতে হবে। আর কেমিস্ট্রিতে যদি হয়, আমার সাবজেক্টটা আমি জানি, ওইটায় আপনি হচ্ছে বেটার হয় আগে গ্র্যাড কোঅর্ডিনেটরকে একটু মেল করেন আপনার প্রোফাইলটা দিয়ে, যে অনেক সময় ওনারা আপনাকে এনকারেজ করবে, অনেক সময় হচ্ছে ওনারাই আপনাকে বলে দিবে যে তোমার প্রোফাইল আপ টু দা মার্ক না। যেমন আমি একটা ভার্সিটিতে হচ্ছে আমার প্রোফাইল পাঠিয়েছিলাম কানাডাতে, ওরা আমাকে হচ্ছে ডিরেক্টলি বলে দিচ্ছে যে তোমার প্রোফাইল আপ টু দা মার্ক না, তুমি এখানে অ্যাপ্লাই করো না। আবার ইউএসএ তে হচ্ছে আরেকটাই আমি এরকম
যোগাযোগ করেছিলাম, গ্র্যাডকোকে বলেছিলাম। তো উনি আমাকে হচ্ছে এনকারেজ করেছিলেন অ্যাপ্লাই করার জন্য। এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ভার্সিটি টু ভার্সিটি হচ্ছে ভ্যারি করে। গ্র্যাড কোঅর্ডিনেটর যদি হেল্পফুল হয়, কোঅপারেট করে, উনি আপনাকে হচ্ছে ভালো রেসপন্স করে দেবেন। ওকে। মিষ্টি মেয়ে সে জানতে চাচ্ছে সেকেন্ড ইয়ার থেকে রিসার্চ শুরু করা যায় কিনা। হ্যাঁ, আপনি চাইলে ফার্স্ট ইয়ার থেকেও হচ্ছে শুরু করতে পারেন। আমার এক ক্লাসমেট ছিল, ও সে ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আপনার রিসার্চের কাজ শুরু করে দিয়েছিল। তারপর সে রেড গ্রিন থেকেও হচ্ছে বেশ কয়েকটা পেপার পাবলিশ করেছিল। সে বর্তমানে ইউনিভার্সিটি অফ জর্জিয়া বা জর্জিয়া টেক, মানে জর্জিয়াতে আছে, আমি ইউনিভার্সিটির নাম মনে নেই। তো আপনি যদি হচ্ছে আপনার ডিপার্টমেন্টে কোনো প্রফেসরের আন্ডারে কাজ করার সুযোগ পান, আপনি যে কোনো ইয়ার থেকেই আসলে করতে পারবেন, যদি আপনার প্রফেসর আপনাকে হেল্প করে আর কি। ওকে, মোহাম্মদ আলামিন জানতে চাচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য কিভাবে সে ইউনিভার্সিটি সিলেকশন করবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমি বিশেষ করে মানে আমি হচ্ছে সিনিয়রদের সাথে যোগাযোগ করতাম। আমার ডিপার্টমেন্টের, আমার ভার্সিটির সিনিয়ররা যেখানে যেখানে যে যে ভার্সিটিতে আছেন, আমি তাদের সবাইকে হচ্ছে নক করেছিলাম, আমার প্রোফাইল শেয়ার করেছিলাম। তাদেরকে বলেছিলাম যে তাদের ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমার সেই চান্স আছে কিনা তাদের ভার্সিটিতে চান্স পাওয়ার। দেন উনাদের যদি হচ্ছে কোনো সাজেশন থাকে আমার জন্য কোনো ভার্সিটির, সেটাও আমি জানতে চেয়েছিলাম। তো উনারা আমাকে এই ফিল্ডে খুব হেল্প করেছিলেন। এবং এর পাশাপাশি আমি ইউএস নিউজ র্যাঙ্কিং, সাবজেক্ট র্যাঙ্কিংটা হচ্ছে ফলো করেছিলাম। দুইটা মিলিয়ে আমি হচ্ছে আমার ফাইনাল সিলেকশনটা করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল জাস্ট যে জি। আপনি কত রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেছিলেন। 40 থেকে 160, ওকে। ইউএস নিউজ সাবজেক্ট র্যাঙ্কিং যেটা। আচ্ছা। আহ, একটা কমেন্ট আসছে এরকম যে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার নিয়ে সে জানতে চাচ্ছে এবং ফল 2025-এর জন্য কখন থেকে সে প্রফেসরদের ইমেল শুরু করতে পারে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি ওয়েভ হচ্ছে এটা গ্র্যাডকোকে মেল করতে হবে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, আপনি এই অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করলে হচ্ছে আপনার জন্য ভালো হয়। আপনি আপনার অবস্থা ভালো মতো ডেসক্রাইব করে গ্র্যাডকোকে মেল করতে পারেন। ওনাদের যদি মনে হয় যে আপনি তাদের জন্য পটেনশিয়াল ক্যান্ডিডেট, আপনাকে আপনার জন্য ফি ওয়েভ করে দেওয়া যেতে পারে, ওনারা আপনাকে ফি ওয়েভ করে দিতে পারে। আর প্রফেসর হচ্ছে আপনি চাইলে এখন থেকেই হচ্ছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদিও আম, অগস্টের দিকে করাটা বেটার, বাট এখন হুম, করলেও হচ্ছে অসুবিধা নেই। হ্যাঁ। স্ট্যাটিস্টিক্সের একটা স্টুডেন্ট, সে তার প্রোফাইলটা দিয়ে হয়তোবা রিভিউ যাচ্ছে। আমি স্ক্রিনে দিয়েছি। তার সিজিপি হচ্ছে বিএসসিতে 3.89, এমএসসিতে 3.98। তার পাবলিকেশন তিনটা আন্ডার প্রসেসিং, আইএলসি ভার্সন নিচ্ছে। সে সেকেন্ড মাস্টার্সের জন্য আবেদন করতে চায়। মোস্ট প্রবাবলি সে জানতে চাচ্ছে তার সেকেন্ড মাস্টার্স করাটা জন্য আবেদন করা ভালো হবে না পিএইচডির জন্য আবেদন করাটা বেশি বেটার হবে। আচ্ছা, ফুল ফান্ডিং এর ক্ষেত্রে আমি যতটুকু শুনেছি যে প্রথমে তারা পিএইচডি ক্যান্ডিডেটদেরকে হচ্ছে ফান্ডটা প্রোভাইড করে, তারপর যদি তাদের কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকে তখন তারা মাস্টার্সের স্টুডেন্টদেরকে হচ্ছে ফান্ডটা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে সেফ হয় পিএইচডির জন্যই হচ্ছে অ্যাপ্লাই করা। ইন কেস আপনার একদমই হচ্ছে পিএইচডি জার্নিটা করতে ইচ্ছুক না, আপনি একাডেমিয়াতে জয়েন করবেন না, সেক্ষেত্রে আপনি মাস্টার্সেও অ্যাপ্লাই করতে পারেন। ফান্ডিং নিয়ে একটু ইস্যু হতে পারে, কপাল ভালো থাকলে পেয়ে যেতে পারেন। আর পিএইচডি দের জন্য মান্থলি যে স্টাইপেন্ডটা দেওয়া হয় সেটা একটু ডিসেন্ট অ্যামাউন্টের দেওয়া হয়, মাস্টার্সে হচ্ছে একটু কম দেওয়া হয়, যেটাতে আপনার চলতে একটু কষ্টই হবে। তো যদি আপনার হচ্ছে পিএইচডি করা নিয়ে কোনো আপত্তি না থাকে যে 5 বছর আপনি আবার পড়াশোনা করবেন, দেন আই উড সাজেস্ট যে আপনি পিএইচডি তেই অ্যাপ্লাই করুন। ওকে, নেক্সট কমেন্টটা এরকম যে পাবলিকেশন না জিআরই কোনটা বেশি স্ট্রেংথেন ফুল ফান্ড পাওয়ার ক্ষেত্রে। এটা ভার্সিটির উপরে হচ্ছে ডিপেন্ড করে যে কোন ভার্সিটি কোন পয়েন্টটাকে হচ্ছে বেশি স্ট্রংলি দেখছে। যেমন আমি আরেকটা যে ভার্সিটি থেকে অফার লেটার পেয়েছিলাম, ওয়াশিংটন স্টেট, ওরা হচ্ছে মেইনলি রিসার্চ প্রোফাইলটা দেখত। মানে আমি তাদেরকে মেল করেছিলাম, তো তারা আমাকে হচ্ছে এই রিপ্লাইটাই দিয়েছিল যে তারা পটেনশিয়াল ক্যান্ডিডেট দেখে হচ্ছে রিসার্চ প্রোফাইল দেখে, যে সে কতটা হচ্ছে রিসার্চে মোটিভেটেড, তার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং,
এবং সে হচ্ছে তাদের এখানে রিসার্চ কতটুকু কন্ডাক্ট করতে পারবে সেটার পেছনে, আর হচ্ছে এসওপি এলওআর। ওখানে সিজিপিএ বা টেস্ট স্কোরের মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই হচ্ছে তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমার ডিপার্টমেন্টে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি এখানে জিআরইটা সাবমিট করেছিলাম, যদিও আমার জিআরইটা এভারেজ। আমি এখানে করেছিলাম এবং আমার ফ্রেন্ডও এখানে অ্যাপ্লাই করতে চেয়েছিল, ব্র্যাডকোকে মেল করেছিল। তো তখন হচ্ছে ব্র্যাডকো তাকে রিপ্লাই করেছে যে জিআরই হাইলি এনকারেজড। তো এটা আমি আপনাকে দুইটা ভার্সিটির সিনারিওটা বললাম। এখন এটা পুরোটাই ভার্সিটির উপরে হচ্ছে ডিপেন্ড করে। কোন ভার্সিটি আছে যারা যারা জিআরই ওয়েভ করে ফেলেছে, তাদের তো আর জিআরই দরকার নেই। তো আপনি আগে ভার্সিটি সিলেক্ট করুন। আপনার ভার্সিটি সিলেক্ট করা ভার্সিটি গুলোর মধ্যে যদি হচ্ছে জিআরই নাই লাগে, তারা যদি জিআরই ওয়েভ করে দিয়েই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রিসার্চ প্রোফাইলে হচ্ছে মনোযোগ দেন। আচ্ছা, একটা কমেন্টে একটু মানে একজন বলেছে আর কি, আপনার যদি সমস্যা না হয় আপনার সিজিপিএটা জানতে চাচ্ছিল এবং স্টাডি গ্যাপ যদি থাকে সেটা কত বছর ছিল। আমি হচ্ছে লাস্ট ইয়ার আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, 1 বছর হয়েছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আর অনার্সের সিজিপিএ ছিল 3.06, আর মাস্টার্সের 3.40। ওকে, দেন আমরা চলে যাচ্ছি ফারহানা আহমেদ শানিলাজ। সে জানতে চাচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে যদি একটু ডিটেলস বলতেন। আপনি বললেন স্লাইড রেডি করেছেন না, তিনি স্লাইড রেডি করেননি, আপনি ভুল শুনেছেন। স্লাইডে কোন টপিক রাখতে হবে না, আচ্ছা আমাদের গেস্ট স্লাইড রেডি করেনি, আপনি ভুল ভেবেছেন। তো আচ্ছা, আপনি বলুন। মানে আমার হচ্ছে ওরাল প্রেজেন্টেশন ছিল বিসিএসআইআর এর কনফারেন্সে। তো সেটাই আমি হচ্ছে মানে ইন কেস যদি দেখাতে হয় আমি সেটাই রেখে দিয়েছিলাম, যে মিনিমাইজ করে, যে প্রফেসর যদি দেখতে চান তাহলে তাকে আমি সেটা প্রেজেন্ট করতে পারি। আমি আলাদাভাবে কোনো স্লাইড রেডি করিনি, এবং আমি যে 5-6টা ইন্টারভিউ দিয়েছি কোনোটাতেই আমাকে স্লাইড প্রেজেন্ট করতে হয়নি। আর ইন্টারভিউ প্রিপারেশন হচ্ছে আপনি সিভিতে যা যা ইনফরমেশন দিয়েছেন, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে, রিসার্চ ইন্টারেস্ট নিয়ে, যদি কোনো হচ্ছে ইন্টার্নশিপ করে থাকেন, তারপরে যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, এইসব যা যা আপনি ইনফরমেশন প্রোভাইড করেছেন এগুলো থেকেই আপনাকে হচ্ছে জানতে চায়। যে আমাকে যেমন জিজ্ঞেস করেছিল যে তুমি এই কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিলা, তোমার ইন্টার্নশিপের সময়কার এক্সপিরিয়েন্সটা একটু ইলাবোরেট করো। তারপর জানতে চেয়েছিল রিসার্চ করার সময় আমি কি এমন ডিফিকাল্টিস ফেস করেছিলাম যেটার জন্য আমাকে খুব হ্যাসেলের মধ্যে পড়তে হয়েছিল, এবং পরে আমি এটা থেকে কিভাবে হচ্ছে মানে সর্ট আউট করি জিনিসপত্র। এসব কিছু ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে করেছিল। আচ্ছা, আমরা মোটামুটি কমেন্টস বক্সে বাকি যে কোশ্চেনগুলো আমরা নেইনি সেগুলো হচ্ছে আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন। তো লাইভ শেষ হওয়ার পর আপনারা আবার এই ভিডিওটি দেখতে পারবেন এবং সেখানে উত্তরগুলো পেয়ে যাবেন। আহ, একটা কমেন্ট আসছে জাস্ট, যে তার অনার্স মোস্ট প্রবাবলি অনার্স 3.13 সিজিপিএ, মোস্ট প্রবাবলি মাস্টার্স 3.09, এটা এনাফ কিনা ফান্ডিং এর জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। এটা আসলে হচ্ছে আপনাকে কেউই বলতে পারবে না, এটা পুরোটাই আনসার্টেন, পুরোটাই হচ্ছে লাকের বিষয়, পুরোটাই আপনাকে হচ্ছে আপনার দিক থেকে হচ্ছে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। আপনি এই প্রোফাইলেও হয়, এই প্রোফাইলেও হচ্ছে মানুষ ফুল ফান্ডিং পাচ্ছে, কেমিস্ট্রি থেকেই পাচ্ছে, এবং বেশ ভালো ভালো ভার্সিটিতেই পাচ্ছে। তো আপনি হচ্ছে চেষ্টা করুন আপনার টেস্ট স্কোর গুলো হচ্ছে ভালো করার জন্য। যেহেতু সিজিপিএ একটু খারাপ, আমি সাজেস্ট করবো আপনাকে, যদি সমস্যা না হয় জিআরইটা দেওয়ার জন্য, আর রিসার্চে যদি আপনি কিছু করতে পারেন, তাহলে হচ্ছে আই গেস একটা ভালো প্যাকেজ হয়ে যাবে আপনার জন্য। তখন আপনার ফুল ফান্ডিং পাওয়ার রাস্তাটা, বলবো না যে আপনি শিওর পাবেন, বাট আপনার রাস্তাটা আর একটু স্মুথ হবে। এন্ড যদি আপনি বলেন যে আপু কোন র্যাঙ্কিং এর ভার্সিটি টার্গেট করবো, তাহলে আমি বলবো আপনি মিড র্যাঙ্কের ভার্সিটি হচ্ছে টার্গেট করেন। আচ্ছা, আমাদের কাছে একটা কমেন্ট আসছে এরকম যে সে সম্ভবত ডুলিঙ্গো দিয়ে ফান্ড পেতে যাচ্ছে, তার ডুলিঙ্গো স্কোর 115, তার পাবলিকেশন আছে বেশ কিছু, তার বায়োলজি ব্যাকগ্রাউন্ড, তার ক্ষেত্রে আপনার যদি কোনো গাইডলাইন থাকে। আচ্ছা, ডুওলিঙ্গো স্কোর যেখানে একসেপ্ট করে আপনি সেই ভার্সিটি গুলোতে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। কারণ আমার পরিচিত এক সিনিয়র আপু আছেন, উনি রিসেন্টলি ডুওলিঙ্গো দিয়ে হচ্ছে টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডিং অফার লেটার পেয়েছেন কেমিস্ট্রি। তো আপনার ভার্সিটি ইন্টেন্ডেড ভার্সিটি যদি হচ্ছে ডুওলিঙ্গো একসেপ্ট করে, তাহলে হচ্ছে সমস্যা নেই, আপনি পেতে পারেন। ওকে, আমরা মোটামুটি কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো শেষ করে ফেলতে পেরেছি।
আহ, ও না, আরেকটা কোশ্চেন আসছে আপনার জন্য, যেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিভাবে কানেক্টেড ছিলেন আপনি? আচ্ছা, এটা আমি আগেও বলেছিলাম যে বিসিএসআইআর এ হচ্ছে আমি সেই প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসারের আন্ডারে ২ বছর ওনার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে হচ্ছে কাজ করেছিলাম। আর ওইখানে আমাকে হচ্ছে আমার ক্লাসমেট এবং আমার ডিপার্টমেন্টের সিনিয়র আমাকে হচ্ছে রেকমেন্ড করেছিলেন ওই স্যারের কাছে পড়ার জন্য। ওকে। আর নেক্সট কমেন্টটা এরকম যে তার বিএসসি সিজিপিএ 3.50, এমএসসি 3.56, পাবলিকেশন 2টা, কনফারেন্স পেপার একটা। ওকে, সে তার জিআরই দেওয়া লাগবে কিনা ফান্ড পাওয়ার জন্য? আচ্ছা, মানে শুধু একটা জিআরই স্কোরের উপরেই কিন্তু ফান্ড ডিপেন্ড করে না। বারবার বলছি এটা পুরো হলিস্টিক একটা প্যাকেজ। তো আপনি যেহেতু আপনার হচ্ছে এই কাজগুলো হয়ে গেছে, আপনি এখন আইএলটিএস এর প্রিপারেশন নেন, ভার্সিটিটা সিলেক্ট করেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর ভার্সিটি সিলেক্ট করতে গিয়ে যদি আপনি দেখেন যে হচ্ছে আপনার সিলেক্ট করা ভার্সিটি গুলোতে জিআরই ওয়েভ করা, যেমন কিছু ভার্সিটি থাকে যে তারা বলে যে জিআরই ওয়েভ কিন্তু হচ্ছে রেকমেন্ডেড, তারা দিলে হচ্ছে সেটা এনকারেজ করবে এবং তারা ওটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া হিসাবে হচ্ছে দেখবে। সেই ভার্সিটি গুলো অ্যাভয়েড করুন। তো সেভাবে যদি আপনি ভার্সিটিটা হচ্ছে সিলেক্ট করে ফেলতে পারেন, আর আপনার সিলেক্ট করা ভার্সিটি কোনোটাতেই যদি আপনার জিআরই দরকার না পড়ে, তাহলে কেন শুধু শুধু কষ্ট করে হচ্ছে জিআরই দেবেন? জিআরই তো অনেক কঠিন একটা পরীক্ষা। আর যদি আপনার মনে হয় যে না, ওগুলোও আপনি টার্গেট করবেন, যেমন আমার যেটা চিন্তা ছিল যে জিআরই ওয়েভ, আমার কেমিস্ট্রিতে হচ্ছে দাদা আপনিও জানেন যে কেমিস্ট্রিতে জিআরই অলমোস্ট 80%, 85% ভার্সিটিতে হচ্ছে ওয়েভ করা। তো আমার টার্গেট ছিল বাকি 15%। যেহেতু আমার সিজিপিএ কম, আমার হচ্ছে ন্যারো অলরেডি হচ্ছে হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমি জিআরইটা দিয়েছিলাম, যার কারণে মানে জিআরই যেখানে ম্যান্ডেটরি আমি সেখানে যাতে হচ্ছে হিট করতে পারি। কারণ জিআরই ওয়েভ করে দেওয়ার কারণে অনেকেই জিআরই দেবে না। তো যেই ভার্সিটি গুলো জিআরই ম্যান্ডেটরি চাচ্ছে সেখানে আমার কম্পিটিশন তুলনামূলক কম হবে বাকিগুলোর থেকে। আমি ওখানে হিট করেছিলাম। এখন আপনি যদি এই প্রসেস ফলো করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনিও দিতে পারেন। আচ্ছা, সিএসসি ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট বিজয়া পোদ্দার রীতা, তার সিজিপিএ বিএসসিতে 3.36, এমএসসিতে 3.3, সে কোন র্যাঙ্কিং ইউনিভার্সিটি টার্গেট করবে সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আসলে বলাটা খুবই টাফ। কারণ গতকালকেই আমি একজনের পোস্ট দেখেছিলাম যে আমার মতো প্রোফাইল, রিসার্চ আমার চেয়ে ভালো ছিল, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমার মতো প্রোফাইল নিয়েই একজন হচ্ছে পার্ডুতে চান্স পেয়েছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। তো পার্ডু তো আমরা জানি যে একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। তো এটা পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে ওই যে আপনার লাকের উপরে আপনি কিভাবে হচ্ছে ইয়া করেন। তো সিএসসি আপনার হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হবে। তো প্রফেসর যদি ম্যানেজ করতে হয়, আপনি সব র্যাঙ্কের ভার্সিটিতেই প্রফেসর মেল করতে পারেন। আর সেফ থাকার জন্য মিড র্যাঙ্কের ভার্সিটি টার্গেট করবেন যদি সেন্ট্রালি অ্যাপ্লাই আপনার করা লাগে। যদি আপনার প্রফেসর একদমই ম্যানেজ নাই হয়, সেক্ষেত্রে মিড র্যাঙ্কটা হচ্ছে টার্গেট করবেন। মিড র্যাঙ্ক গুলাই বেশি করবেন, লো র্যাঙ্ক হাই র্যাঙ্কের দু একটা করে হচ্ছে রাখতে পারেন। আহ, একটা প্রশ্ন আসছে যেটা আমি বলি হচ্ছে কোটি টাকার প্রশ্ন, যে আপু জিআরই কি সামনের বছরগুলোতে ওয়েব থাকবে রসায়নের জন্য? এটা পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে ভার্সিটির উপরে। ভার্সিটি যদি ডিসিশন দেয় যে হ্যাঁ আমরা এই বছরও ওয়েভ করব, তাহলে ওয়েভ থাকবে। যদি ভার্সিটি ডিসিশন দেয় যে না আমাদের জিআরই ম্যান্ডেটরি, জিআরই ম্যান্ডেটরি হবে। এবং এটা আমি সেই 2022 থেকে শুনে আসছি যে 2022 পর্যন্তই হচ্ছে ফল 22-এ যারা যাচ্ছে তাদের জন্যই ওয়েভ, এরপরে হচ্ছে আবার শুরু হয়ে যাবে। তারপর ফল 23-এ গিয়ে শুনলাম যে 23-এ যারা করছে তাদের জন্য ওয়েভ, 24-এ হচ্ছে আমরা এটা আবার শুরু করব। তো এই এই প্রসেস আসলে হচ্ছে চলতেই থাকবে। এটা আপনি বলতে পারবো না, এটা সম্পূর্ণ হচ্ছে ডিপার্টমেন্টের ডিসিশন। তো আশা করছি, এখনো যেহেতু হচ্ছে প্রায় 80-85% ভার্সিটি ওয়েভ করা, তো আশা করছি যদি জিআরই তারা ম্যান্ডেটরি করেও, হয়তো এটা পার্সেন্টেজটা রিডিউস হয়ে সর্বোচ্চ 60-70%-এ আসবে। আমি একটু ইনক্লুড করি আপনার সাথে হুম, বিষয়টা, হুম। যেটা হচ্ছে আহ, এটা তাদের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, যে হঠাৎ করে ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটি জিআরই ওয়েব করে দিল সম্ভবত 2021 বা 20-এ। জি, তো জি, করোনার আহ, পরে যে করোনার ওয়েভটা আসলো, এরপরেই হচ্ছে তারা জিআরই ওয়েভ করে দিল।
এবং বললো যে কোভিড চলতেছে, মানুষজনের আসলে মানসিক অবস্থা ভালো না, এজন্য হচ্ছে তারা জিআরই স্কোরটা ওয়েব করে দিচ্ছে যাতে মানুষজন স্ট্রেস কম নিতে হয়। কিন্তু এখন কিন্তু কোভিড নেই, কিন্তু সেইটা এখনো চলতেছে যে জিআরই এখনো ওয়েব আছে। চলতেছে। হ্যাঁ, সেটাই। তো এটা, দেশটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, বিষয়গুলো কনফিউজিং থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে আগাবে। সুতরাং আপনি আপনার দিক থেকে ঠিক থাকেন, সেটাই হচ্ছে আমার সাজেশন হতে পারে। ওকে, নেক্সটে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে একটা প্রোফাইল রিভিউর জন্য আবেদন আসছে। আমি স্ক্রিনে দিয়েছি প্রোফাইলটা। হুম, জি, জি। সম্ভবত সিজিপিএ 3.66, 7 সেমিস্টার পর্যন্ত, পাবলিকেশন নেই, রিসার্চের কাজ করছে। মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা ভালো হবে নাকি পিএইচডির জন্য? কত র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত? আচ্ছা, মাস্টার্স না পিএইচডি এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা করতে চান, আপনি কোন ডিগ্রিটা হচ্ছে নিতে চান। যেমন আমার একাডেমিয়াতে থাকার ইচ্ছা, তো সেজন্য হচ্ছে আমি পিএইচডিটা চুজ করেছি। আপনার এরকম ইচ্ছা নাই থাকতে পারে বা থাকতেও পারে। তো ডিগ্রিটা আপনি আপনার দিক থেকে হচ্ছে চুজ করুন। আপনার ফিউচার গোল, আপনার যা আছে, আপনার আপনার নিশ্চয়ই আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে যে আপনি ভবিষ্যতে কি হতে চান, সেটা নিয়ে হচ্ছে চুজ করুন। আর র্যাঙ্কিং হচ্ছে আপনি হাই টু মিড র্যাঙ্ক হচ্ছে রাখুন, কারণ আপনার সিজিপিএ ভালো। আর অ্যাপ্লাই করার আগে যদি হচ্ছে আপনার একটা রিসার্চ পেপার পাবলিশ হয়ে যায়, তারপর টেস্ট স্কোর গুলোতে যদি আপনার স্কোর ভালো আসে, এসওপি এলওআর যদি আপনি ভালো করে লিখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি হাই টু মিড র্যাঙ্ক টার্গেট করতে পারেন। আচ্ছা, একজন জানতে চাচ্ছে যে মিড র্যাঙ্ক বলতে কত থেকে রেঞ্জ হবে, এই বিষয়টা একটু সেটা ক্লিয়ার হতে যাচ্ছে। আচ্ছা, যেমন আমাদের সাবজেক্টে ইউএস নিউজ সাবজেক্ট র্যাঙ্কিং এ কেমিস্ট্রিতে যতদূর মানে আমি লাস্ট পর্যন্ত দেখেছিলাম 212টার মতো ভার্সিটি আছে। তো ওইখানে আমি হচ্ছে মিড র্যাঙ্ক বলতে টার্গেট করেছিলাম আপনার 90 থেকে 140। মানে আপনি আপনার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেখে ওটা সিলেক্ট করতে হবে। মানে আমি বেশিরভাগ ভার্সিটি সিলেক্টই করেছিলাম যে আপনার 90 থেকে 140 র্যাঙ্কিং এর মধ্যে। আর 90 এর উপরে দুইটা, 140 এর নিচে দুইটা। ওকে, আমরা আপাতত আর কমেন্টে যাচ্ছি না। আহ, আমি হচ্ছে আপনার কাছ থেকে, মানে সবসময় আমি হচ্ছে গেস্টদের জিজ্ঞাসা করি যে এই ফুল ফান্ডের প্রসিডিওরে, এই টোটাল সময়টাতে যদি কোনো ইন্টারেস্টিং গল্প থেকে থাকে যেটা হচ্ছে আপনি মনে করতেছেন যে মানুষজনের জানা দরকার, সেটা হচ্ছে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। না, ইন্টারেস্টিং গল্প না, আসলে হচ্ছে ধরেন আমি 2 বছর চেষ্টার পরে হচ্ছে এটা পেয়েছি। কেউ আছে 1 বছর চেষ্টা করলেই হচ্ছে হয়ে যায়, কারো 3-4 বছর হচ্ছে লাগে। তো আপনার যদি আলটিমেট গোল হয়েই থাকে যে আপনি বাইরে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে যে দেখা যাবে যে আপনার চেয়ে খারাপ প্রোফাইল নিয়ে হচ্ছে, মানে খারাপ প্রোফাইল বলতে আপনার চেয়ে লো প্রোফাইল নিয়ে হচ্ছে একজনের হয়ে যাবে, আপনার চেয়ে ভালো প্রোফাইল নিয়েও একজনের হয়ে যাবে, কিন্তু আপনার হচ্ছে না। মানে ব্যাটে বলে মিলছে না, আপনার লাকটা হচ্ছে ফেভার করছে না, তার মানে এই না যে হচ্ছে আপনি খারাপ বা আপনি কম্পিটিশনের যোগ্য না। হতাশ লাগবে, আমারও লেগেছে। যখন আমি ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হতাম, আমার খুব খারাপ লাগতো। তখন মনে মনে সান্ত্বনা দিতাম যে অ্যাটলিস্ট আমাকে তারা ইন্টারভিউ এর যোগ্য বলে মনে করেছে, তার মানে আমি কিছুটা হলেও আমার মধ্যে পটেনশিয়াল আছে, কিছুটা হলেও আমি এই কম্পিটিশনের রাস্তায় আছি, আমি কিছুটা হলেও কম্পিটিটিভ। তো ভেঙে পড়লে হচ্ছে চলবে না। আর যেটা আমি ফেস করছি ইদানিং, যে অনেকেই হচ্ছে আমাকে মানে আপনার এসওপি সিভি এলওআর চাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, ভালো কথা, আপনারা চাইতেই পারেন। কারণ আমি নিজেও হচ্ছে এসওপি এলওআর সিভি লিখার আগে হচ্ছে অনেক সিনিয়রদের কাছ থেকে নিয়েছি স্যাম্পল, কিন্তু আপনারা করেন কি, কপি করতে চান। যেমন একজন আমার কাছে আমার সিভির ওয়ার্ড ফাইলটা হচ্ছে চেয়ে বসেছেন। তো আপনাদের কাছে হাম্বলি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ম্যাটেরিয়ালস নিন, সিনিয়রদের কাছে বা পরিচিত র্যান্ডম যে কারো কাছে নিন। সেটা শুধুমাত্র হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য যে আপনি কি কি সেখানে ইনক্লুড করতে পারেন, কপি করার জন্য না। কারণ সেটা আপনাকেই হচ্ছে সেটা ভোগাবে। ভোগাবে মানে চমৎকার ভোগাবে, যদি কোনোভাবে ধরতে পারে তাহলে তো। এক্স্যাক্টলি। কারণ একেকজনের গল্প একেক রকম হবে, একেকজনের স্ট্র্যাটেজি একেক রকম হবে, একেকজনের রিসার্চ এক্সপেরিয়েন্স একেক রকম হবে। তো যদি আপনি আরেকজনেরটা কপি করেন এবং ধরতে পারলে সিরিয়াসলি ব্যান করে দিবে। গত বছর একজনের সাথে এই ঘটনা ঘটেছিল, আমি নাম বলবো না। তাকে 5 বছরের জন্য হচ্ছে ব্যান করে দিছে। তো
বি কেয়ারফুল। আপনারা এসওপি, সিপিএলওআর এর ফরম্যাট চান শুধুমাত্র দেখার জন্য যে আপনি সেখানে কি ইনক্লুড করবেন কি ইনক্লুড করবেন না, কপি করা যাবে না। অনেকে আছে এখন আবার চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে এসওপিএলওআর লিখে, এটাও করা যাবে না, কারণ এটা ওরা চেক করে, কপিজ করে, এবং এটা যদি হচ্ছে এআই রিটার্ন হয় আপনাকে তারা অ্যাডমিশন দিবে না। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু ইনক্লুড করি আপনার সাথে, যেটা হচ্ছে যে ক্যান্ডিডেটদের ভুল ধারণা যে এই ফুল ফান্ডের বিষয়টা কিন্তু কোনো কাইন্ড অফ স্কলারশিপ না, এটা কাইন্ড অফ জব। জি, আমরা সবাই হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চশিপে চাকরি করি এবং সেখান থেকে বেতন পাই। সো একটা জবের ক্ষেত্রে যেরকম তাদের কাজে লাগলে পরে তা আপনি কিরকম কমফোর্টেবল হবেন সেখানে কাজ করতে, আপনাকে দিয়ে কাজগুলো হবে কি না, বা আপনাকে দিয়ে তাদের কতটুকু হবে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ। আপনি কতটুক মেধাবী থেকে কতটুক কমিউনিকেটিভ, কতটুকু অ্যাক্টিভ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সুতরাং অনেক কিছু করলাম। জিএডি স্কোরও ভালো আছে, আইএলটিএস স্কোরও ভালো আছে, আমার সিজিপিও ভালো আছে। কিন্তু এসওপিটা কপি করে দিলাম। তখন এটা আপনাকে ডিরেক্ট রিজেক্ট করবে। সেটাই। আ সবসময় আমি আসলে গেস্টদের ৩ টা প্রশ্ন জিজ্ঞাসা করি। ৩ টা প্রশ্ন মানে হচ্ছে ৩ টা স্টেজের ক্যান্ডিডেটদের জন্যে। যে আমি ধরি ৩ ধরনের তারা। একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আছে কিছু ক্যান্ডিডেট। এটা হচ্ছে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে কিছু ক্যান্ডিডেট। আর এটা হচ্ছে তারা অনার্স কমপ্লিট করে ফেলছে। এই ৩ টাইপের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? আচ্ছা, যারা এখনো অনার্স কমপ্লিট করেননি তারা আপনাদের অনার্সের সিজিপিএটার প্রতি হচ্ছে একটু একটু মানে মনোযোগ দেন, কারণ মানে সিজিপিএটা হচ্ছে লাইক আপনার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, যে থাকলে ভালো, লাইফটা একটু স্মুথ হবে, না থাকলেও যে মরে যাবেন এরকম বিষয় না, কিন্তু স্ট্রাগলটা হচ্ছে আপনার একটু কম হবে। তো যাদের হাতে এখনো সুযোগ আছে অনার্সের রেজাল্টটা ইমপ্রুভ করার, তারা আমি বলবো ফুল মানে ফোকাসটা পড়াশোনাতে দিয়ে সিজিপিএটা ইমপ্রুভ করুন। ইন দ্য মিন টাইম আপনি রিসার্চের কাজে যুক্ত হতে পারেন। আর যারা অনার্স অলরেডি শেষ করে ফেলেছেন তারা আপনারা চাইলে দুটো কাজ করতে পারেন। আমি যেটা করেছিলাম, মাস্টার্সের রেজাল্টে আপনারা হচ্ছে ভালো করতে পারেন। যদি মাস্টার্সে বাংলাদেশে করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশে ভর্তি হয়ে আপনি মাস্টার্সটা খুব ভালো করে হচ্ছে করুন, একটা ভালো রেজাল্ট নিয়ে আসুন। পাশাপাশি হচ্ছে টেস্ট স্কোর গুলা ভালো করুন, রিসার্চের কাজে নিজেকে ইনক্লুড করে একটা পেপার অ্যাটলিস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে সাবমিট করার হচ্ছে চেষ্টা করুন। এভাবে নিজের প্রোফাইলটা এনরিচ করুন। আর যদি হচ্ছে জবে ঢুকতে পারেন আপনার সাবজেক্ট রিলেটেড, যেমন আমার সাবজেক্টে ফার্মাসিউটিক্যালস হচ্ছে কিউসি আর এন্ড তে জবে ঢুকে মানুষ, তারপরে টিচার হিসেবে ঢোকে, তো ওই জব এক্সপিরিয়েন্সটাও হচ্ছে আপনার জন্য খুব ভালো একটা এফেক্ট ফেলবে। তো সিজিপিএ খারাপ হয়ে যাওয়া মানেই হচ্ছে থেমে যাওয়া বা হেরে যাওয়া তা না, আপনাকে কষ্ট করতে হবে। আপনার একটা দিক কমে গেছে তো আপনার বাকি ৬টা দিকে হচ্ছে আপনাকে যোগ্য করে নিজেকে তুলতে হবে যে আমিও তাদের থেকে হচ্ছে কম না। হ্যাঁ, আমাদের আসলে আহ আমাদের গেস্টকে অনেক ধন্যবাদ। আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে জি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আপনার মূল্যবান সময় দিয়ে অ্যাপ্লিক্যান্টদের জন্য অনেক গাইডলাইন আপনার থেকে আসলে আমরা পেলাম, এবং আশা করি এটা অ্যাপ্লিক্যান্টদের যথেষ্ট কাজে লাগবে সামনে ফল 2025-এ যারা আবেদন করবে তাদের জন্য। এই বলে আজকে ওয়েবিনারটি এখানে শেষ করছি। ধন্যবাদ জি, সবাইকে। থ্যাংক ইউ।